প্রতীক্ষা, আকাঙ্ক্ষা এগুলো না লাইফের একটা পার্ট। আমি আমার বাবা মার কাছে যেটা চাই সেটা আমি পাই, কিন্তু আমার বাবা আমাকে সবসময় একটা অপেক্ষায় রাখে। আমরা সবাই চিনি সলিমুল্লাহ স্যার। উনি হচ্ছে যে একটা টক শোতে বলছিলেন যে বাংলাদেশের সর্বশেষ বড় লেখক হচ্ছে আহমেদ ছফা আর কি, বড় মানে সাহিত্যিক। এই বইয়ের শেষ অংশে বা হুমায়ুন আহমেদের প্রত্যেক বইয়ের শেষ অংশে সে একটা পরিবেশ সৃষ্টি করে, জ্যোৎস্না থাকবে, ঠান্ডা বাতাস থাকবে। এই জিনিসটা না পাঠকের মনে একটা এফেক্ট ফেলে। ফান্ডামেন্টাল রাইট হচ্ছে 6টা হওয়া উচিত একটা মানুষের: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এবং 6 নম্বরটা হচ্ছে যে তাকে তার আশেপাশের মানুষ কতটা ভালোবাসে সেটা জেনে যাওয়া। আমার মা সবসময় একটা কথা বলে যে তোমার কাছে কেউ একবেলা খেতে চাবে না, একবেলা থাকতে চাবে না, পড়তে চাবে না, কিন্তু তোমার সাথে সে একটা বেলা যদি সুন্দর একটা মুহূর্ত কাটায় কিংবা একটা কনভারসেশন কাটায়, সে সেটা সারা জীবন চেয়ার আপ করবে। জামিলুর রহমান অবাক হয়ে দেখলেন তার মেয়ে কাঁদছে। তার কাছে হঠাৎ মনে হলো বাগান ভর্তি গোলাপ ফুলের দৃশ্যটি যেমন সুন্দর, তার মেয়ের চোখ ভর্তি জলের দৃশ্যটাও তেমনি সুন্দর। গাছের টবগুলো কেনার জন্য তাকে টাকা খরচ করতে হয়, কিন্তু মেয়ের চোখের জলের অপূর্ব দৃষ্টিটি দেখার জন্য তাকে কোনো অর্থ ব্যয় করতে হয়। হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি প্যাসিভ জার্নালের বুক পডকাস্টে। এখানে আমরা ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, বিজনেস সব ধরনের বই নিয়ে আলাপ করে থাকি। আজকে আমাদের সাথে আছে আমাদের কোহোস্ট হিসাবে মায়েশা রশিদ। শুরু করা যাক। কি অবস্থা মায়েশা? হ্যালো সবাইকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অল গুড, অল গুড। বাংলাদেশের প্রথম হচ্ছে যে বই নিয়ে একটা এত বড় পডকাস্ট হচ্ছে। প্রথমে আমরা আসলে অনুভূতিটা জানতে চাই, কেমন লাগছে? আমাকে প্রথম যেদিন বই নিয়ে পডকাস্টের কথা বলা হলো তখন আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ আমরা সবসময় বিজনেস টপিক নিয়ে পডকাস্ট শুনি কিংবা অন্য কিছু নিয়ে, বাট বই নিয়ে কি পডকাস্ট শুনবে, তাও আবার একটা বই নিয়ে 40-50 মিনিট। তো এই জিনিসটা আমাকে একটু প্রথমে বললো আচ্ছা সত্যিই কি এটা সম্ভব, বাট আজকে যখন আমি এই চেয়ারে বসে আছি তখন আমার মনে হচ্ছে না, এটা সম্ভব হলো। তো থ্যাংক ইউ প্যাসিভ জার্নালকে। আজকে আমরা কোন বই নিয়ে কথা বলছি আসলে? আজকে আমরা কথা বলবো আমাদের হুমায়ুন আহমেদের বই অপেক্ষা নিয়ে। সো এই হচ্ছে অপেক্ষা। আমি জানি যে যে মানুষটা অপেক্ষা পড়েছে সে দুঃখ পেয়েছে, সে অবাক হয়েছে, সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকেছে কিছু ক্যারেক্টারের আচরণ বা ক্যারেক্টারের কি বলবো যে প্রেজেন্ট সবকিছু নিয়ে। সুতরাং ওভারভিউটা যদি আমি বলি, অপেক্ষা পড়ে কেমন লেগেছে মানে আমাদের? আমার কাছে মনে হয় পৃথিবীতে অনেক ধরনের সৌন্দর্য আছে এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক সৌন্দর্য হচ্ছে এই অপেক্ষা বইটা। প্রত্যেকটা মানুষের ভেতর একটা চাপা যন্ত্রণা, একটা আর্তনাদ, কিন্তু কেউ কারোর সামনে এই জিনিসটা ওপেন আপ করতে পারতেছে না, কিংবা অনেক সময় ওপেন আপ হয়ে যাচ্ছে কিন্তু কেউ তাকে ভুল বুঝে যাচ্ছে, কেউ তাকে আবার শান্ত করার চেষ্টা করতেছে, কিন্তু সব কিছুই একটা অপেক্ষা কেন্দ্রিক চলতেছে। অপেক্ষা কখনোই সুন্দর না, তবে এই বইয়ের অপেক্ষাটা হয়তো সুন্দর হলেও হতে পারে। এক্স্যাক্টলি, অপেক্ষা আসলে সুন্দর কিনা জানি না, কিন্তু হুমায়ুন আহমেদের বইয়ের অপেক্ষা একটা করুণ সুন্দর। অপেক্ষা সুন্দর না ঠিক, কিন্তু এই বইয়ের চরিত্রগুলা সুন্দর, তাই হচ্ছে অপেক্ষা বইটাকে সুন্দর মনে হয়, আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি। আমরা যারা হচ্ছে বইয়ের পাঠক আছি, আমরা যখন কোনো জায়গায় পোস্ট দেই বা যে কোনো কিছু করি যে হুমায়ুন আহমেদের কোন বইটা আমি পড়তে পারি, আমাদের খালিদ ফারহানও হচ্ছে যে কোনো বইয়ের সাজেশনে আমি দেখি যে ওনার 10টা বইয়ের মধ্যে 9টা বই হচ্ছে যে নন ফিকশন, বিজনেস টিজনেস থাকে, বাট নাম্বার 1 যে বইটা উনি সাজেস্ট করেন সেটা হচ্ছে যে অপেক্ষা। এটা হতে পারে অপেক্ষা বইটা আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড কোনো না কোনোভাবে। হয়তো এই বইয়ে কেউ তার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতেছে, আমরাও কিন্তু আমাদের লাইফে প্রিয় জিনিস হোক, প্রিয় মানুষ হোক, কিংবা এমন কিছুর জন্য অপেক্ষা করি, আমরা পাবো নাকি পাবো না এই জ্ঞানটা আমাদের কাজ করে না। আমরা শুধু অপেক্ষা করে যাই যে হলেও হতে পারে কিংবা হবে, এরকম একটা যে ফিলিংস আমাদের প্রত্যেকের মনে কাজ করে, এটাই বইয়ের সাথে খুব সুন্দরভাবে রিলেট করে। আচ্ছা, অনুভূতির ব্যাপারে আমরা যাব বা বইয়ের অপেক্ষাটা কেন সুন্দর সেটার ব্যাপারে আমরা যাব, কিন্তু তার আগে আমরা যেতে চাই যে অপেক্ষা বইটা পাঠকের এত প্রিয় কেন? হুমায়ুন আহমেদের সব বই না এক গোছের, মানে ওখানে কিছু চরিত্র থাকবে, চরিত্রগুলা গতানুগতিক হবে না, কিন্তু এই চরিত্রগুলা গতানুগতিক। একটা সুন্দর ফ্যামিলির বাবা মা ভাই বোন, একটা সুন্দর গোছানো পরিবার, যেটা আমরাও আমাদের লাইফের সাথে রিলেট করতে পারি অনেকেই। তো এইখান থেকে যখন একটা পরিবারের, আমরা বাবাকে পরিবারের মাথা মানি, একটা মানুষ যখন হারিয়ে যায় কিংবা আমাদের জীবন থেকে চলে যায়, তখন যে একটা
ফাঁকা জায়গা শুরু হয়ে যায়, বিভিন্ন স্ট্রাগল শুরু হয়ে যায়। এই স্ট্রাগলগুলো না আমরা আমাদের রিয়েল লাইফের সাথেও কানেক্ট করি। আমাদের মধ্যে অনেক পাঠক আছে এই বইয়ের বিভিন্ন চরিত্রগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারবে। হতে পারে সেটা মিতু, হতে পারে ইমন বা অন্য কেউ। তো এই রিলেটেবল জিনিসগুলো যখন আমরা বইয়ের মাধ্যমে পড়ি তখন এই বইটা আমাদের খুব প্রিয় হয়ে যায়। তো এই হিসেবেই মনে হয় অপেক্ষা বইটা পাঠকের খুব কাছে লাগে। তাছাড়াও এই বইয়ের নামটাই না পাঠক ডেকে আনে এরকম। কিছু কিছু বইয়ের নাম দেখে প্রচ্ছদ দেখে আমরা বই সিলেক্ট করি অনেক ক্ষেত্রে। তো একটা বইয়ের নামই অপেক্ষা, আর ফ্ল্যাপের লেখাটাও মানুষের মনে একটা কিউরিয়াসিটি জাগায়। তো ওই হিসেবে খুব সম্ভবত পাঠক এই অপেক্ষা বইটাকে নিজের পছন্দের বই হিসেবে চুজ করতে পারে কিংবা টিবিএল লিস্টে অ্যাড করতে পারে, এবং এই বইটা পড়ে যখন নিজের সাথে নিজেকে কানেক্ট করতে পারে কিংবা সিচুয়েশনকে কানেক্ট করতে পারে, ওই হিসেবে খুব সম্ভবত এই জন্যই পাঠকের এই বইটা খুব পছন্দ। আর আমরা ইদানিং হচ্ছে মানুষকে সাজেশন দিই যে তুমি এই বইটা পড়ে দেখো, আমার ভালো লাগছে। ওই সাজেশন একটা মানুষ ভালো বললো, প্রথমে একটা পজিটিভ দিক চলে আসে যে যেহেতু একটা মানুষ এই বইটাকে ভালো বললো তাহলে এটার মধ্যে একটু হলেও পজিটিভ কিছু আছে। হ্যাঁ, তো মাইন্ডসেটে যখন একটা বই পজিটিভ হিসেবেই চলে আসে তখন ওই বইটা আমার কেমন লাগলো ওই হিসেবেও ভালোই লাগবে। আসলে এই জন্য আসলে রিভিউটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে রিভিউর কথা বলতে গেলে আমি প্রথম আলোতে একটা ওয়ার্কশপে গিয়েছিলাম। আমরা মনে হয় অডিয়েন্স যারা আমরা আছি বা আমাদের সবাই আমরা হচ্ছে যে মুন্না ভাই এমবিবিএস মুভিটা মনে আমরা দেখেছি, যে রাজকুমার হিরানির মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি, যেটা ইমোশনকে এত সুন্দরভাবে ক্যাচ করে। এই মুভিটা আসলে যখন প্রথম শুরু হয় তখন কিন্তু খুব বেশি চলছিল না, বাট অন গাই যে হচ্ছে যে মুভিটা দেখে এসে একটা সুন্দর রিভিউ দেয়, ওই রিভিউর পর কিন্তু হচ্ছে মুভিটা বুস্ট আপ হয়ে আসে। এই কথাটা আসলে আমার না, এই কথাটা হচ্ছে যে সুমন্ত আসলামের লেখক। আমরা যেদিন ওয়ার্কশপ করছিলাম সেদিন হচ্ছে সুমন্ত আসলাম ভাইয়া রিভিউ এর কতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব আসলে আছে সেটা নিয়ে কথা বলতে গিয়ে মুন্না ভাই এমবিবিএস এর যে সফলতার পিছনে যে একটা রিভিউ এর অবদান আছে একটা মানুষের, সেটা নিয়ে বলছিল আর কি। সুতরাং পাঠককে যখন তোমরা যারা আছো বই রিভিউ করো, তোমাদের কাছ থেকে অনেক পাঠক হচ্ছে বই সাজেশন নাই, আর যারা সবাই আছে, তোমরা যখন হচ্ছে একটা বইয়ের পজিটিভ কিছু বলে যে ওকে আমার এই বইটা বেশ কিছু না, কিছু বলতে হবে না ভিতরে কাহিনী কি আছে না আছে, জাস্ট বলে যে এই বইটা আমার ভালো লেগেছে তুমি পড়ে দেখতে পারো। তো তারপর যখন ও পড়তে যায় তখন ফার্স্টলি না মাইন্ডে কাজ করে আচ্ছা বইটা তো ভালো, পড়ি। একটা নতুন বই নিলে কিন্তু মনে হয় যে যেটা বই আমি সম্পর্কে শুনি নাই সেটা হচ্ছে যে আমি পড়ি, পড়ার পর কেমন লাগবে আমি নিজে জাজ করব। আমি এখানে একটা কথা বলি, এরকম অনেক বই আমি প্রথম পড়ে রিভিউ করছি, এরকম হয়েছে। তো ওই বইগুলো যখন আমি হাতে নিই তখন আমার মাথায় দুইটা জিনিস ঘুরে, এই বইটা কি ভালো হবে নাকি হবে না। বাট আমি যখন নিজে রিভিউ দেখে একটা বই কিনি কিংবা গুডরিডস দেখে একটা বই কিনি তখন কিন্তু আমার মাথায় সেট থাকে যে এই বইটা ভালো হবে, এই বইটা আমার রিডিং টেস্টের সাথে যাচ্ছে, এবং তখন বইটার কিছু অংশ আমার কাছে খারাপ ছাড়া মনে হলো, ভালো না লাগলেও আমি ওভারঅল কিন্তু বইটাকে ভালো বলি। তো রিভিউ কিংবা একটা রেটিং দেখে বই কেনার গুরুত্বটা আমার পার্সোনাল লাইফে অনেক বেশি ম্যাটার করে। আচ্ছা, মানে রিভিউয়ের কথা যখন আসলো, রিভিউ করার ক্ষেত্রে কোনো বইকে কি ভালো বলা যায় নাকি শুধু গল্প নিয়ে তার চরিত্র নিয়ে বিশ্লেষণ করা যায়? চরিত্র নিয়ে বিশ্লেষণ করে কোনো বইকে রিভিউ করা যায় না। একটা বই লেখার ধরনটা কি কিংবা এই বইয়ের মেইন কথাটা কি, আমি 200-300 পেজের একটা বই পড়লাম, এই বইটা পড়ে আমি শিখলাম কি, কিংবা আমি 6-7-8 ঘন্টা ওয়েস্ট করে বইটা পড়লাম, কারণ আমার লাইফে অনেক কিছু বাদ দিয়ে আমি বইটা পড়তেছি। হয়তো অনেক সময় আমি আমার নিজের পড়াশোনা বাদ দিয়েও বইটা পড়তেছি। তো ওই বইটা পড়ে যখন আমি কোনো মোটো পাবো না কিংবা মেইন কথাটা আমি খুঁজে পাবো না, ওই ক্ষেত্রে তো বইয়ের রিভিউ কোনো কাজেই লাগবে না। আচ্ছা, তাহলে যদি এখন সিমিলার প্রশ্ন করি, যে ধরো পাঠক যদি ভালো বইয়ের লিস্ট চাই বা ভালো বইয়ের রিভিউ চাই, তার জন্য সোর্স কি হবে আসলে? আমি পার্সোনালি গুডরিডস ফলো করি এবং বিভিন্ন ইউটিউবার আছে, দেশের হোক দেশের বাইরে হোক, ওদের রিভিউ দেখি। শুধু একটা রিভিউ না, আমি একটা বই কেনার আগে 10-12 অনেক সময় 15 জনেরও রিভিউ দেখি যে আচ্ছা ওনার কাছে এই বইটা ভালো লাগছে কিন্তু ওনার সাথে আমার কোনো বইয়ের রিডিং টেস্ট মেলে না, তো এই বইটা সে ভালো বললো বলে যে আমার ভালো লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না। তো তখন আমি আরেকজনের দেখি, এরপর সবার কথা অ্যাড করে আমার যদি মনে হয় না এই বইটা আসলেই আমার পড়া উচিত কিংবা আমার ভালো লাগবে, এই মাইন্ডসেটটা যখন আসে তখন আমি বইটা কিনি এবং পড়ি।
আমরা অপেক্ষায় ফেরত আসি। আমরা অপেক্ষা শুরু হয় আসলে যে অপেক্ষার যিনি মানে সুরাইয়া, যিনি হচ্ছে যে হাসান, আমি যদি নাম ভুল না করে থাকি, হাসানের হচ্ছে যে স্ত্রী, উনি ওনার স্বামীকে হচ্ছে, ওনার স্বামী একটা কর্পোরেট অফিসে বা একটা কাজ করে আর কি, একটা মধ্যবিত্ত পরিবার, যে পরিবারে একটা অবশ্যই একটা স্বামী স্ত্রীর সাথে ইমন নামে আমরা একটা ক্যারেক্টারকে পাই। ইমন আমারও নাম, সো আই ক্যান রিলেট। বাট অপেক্ষার ইমনের সাথে আসলে আমার কতটা মানে মিল আছে এটা আমরা পরে জানবো। তো ইমন হচ্ছে সুরাইয়ার ছেলে এবং হাসান হচ্ছে যে সুরাইয়ার হাজবেন্ড। এবং সবচেয়ে সুন্দর একটা জিনিস কি, হুমায়ুন আহমেদের এই অপেক্ষাতে আমরা দেখি যে হাসান সাহেব যখন হচ্ছে অফিসে থাকে তখন হচ্ছে সুরাইয়া তাকে ফোন করে, বাট হাসান সাহেবের টেবিলে যে একটা ফোন গেছে, আগে কিন্তু তোমার হচ্ছে যে বসের কাছে ফোন থাকতো, তো উনি হচ্ছে বাসা বাড়িওয়ালার ওখানে গিয়ে ফোন করতো, বস হচ্ছে হাসান সাহেবের ইয়েতে ট্রান্সফার করে দিত। তারপর যখন হচ্ছে একদিন যখন ইমনের দাঁত আসলে পড়েছে, সো আমরা জানি যে যখন ছোটবেলায় দাঁত পড়ে তখন হচ্ছে যে ফোগলা একটা থাকে যে আয়নার সামনে গিয়ে যখন দেখা যায়। আসলে এই বইয়ের প্রথম দিকটা না একটা হাসি খুশি নর্মাল ফ্যামিলি চিত্র, আর এই বইয়ের সবচেয়ে সুন্দর দিক আমার কাছে এটা মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে না বাবার সাথে অ্যাটাচ, আমরা এটা কখনো ফিল করতে পারি না কোনো কারণ ছাড়া। যেরকম মাকে যে আমরা দুই একটা মনের কথা বলে দিতে পারি যে বাট আমি আমার বাবাকে কথাটা বলতে চাই, বলতে পারি না, কিন্তু বাবাকে সামহাও আমি লাইফে সবার সবকিছুর উপরে রাখতেছি, আমার প্রায়োরিটি লিস্টে কিন্তু আমার মা আসার আগেও বাবার নামটা থাকে। তো এত সুন্দর একটা গুছানো পরিবার যখন বাবাহীন হয়ে গেল, তখন এই বইটা ইমোশনালি মানুষকে অ্যাট্রাক্ট করবেই। কারণ আচ্ছা হ্যাঁ, বাবাহীনের জায়গায় হচ্ছে যাওয়ার আগে চলো আমরা বাবাহীন কিভাবে হয় সেটাতে যাই। হ্যাঁ, যে সুরাইয়া যখন ফোন দেয় তাকে, তখন জানতে পারে যে হাসান সাহেবের টেবিলে একটা নতুন ফোন দেওয়া হয়েছে, তার বসের কাছ থেকে আর কল মানে ফরওয়ার্ড করতে হবে না। তখন না সুরাইয়ার একটা খুব ছোট্ট একটা সুন্দর অভিমান জাগে যে তোমার টেবিলে ফোন দেওয়া হয়েছে, এটা তুমি আমাকে জানাবা না, এটা তুমি আমাকে জানাওনি। মানে ও হচ্ছে যে কতটা সুন্দর একটা মুহূর্ত বা সুন্দর একটা ছোট্ট একটা অভিমান মানে তুলে ধরেছে আর কি। এবার আবেগগুলো খুব সূক্ষ্ম এবং স্পষ্ট, একদম একদম প্রত্যেকটা আবেগেই হচ্ছে আমি বুঝতে পারতেছি এখানে রাগ আছে, অভিমান আছে, কিংবা একটা তীব্র যন্ত্রণা আছে, কিন্তু এটা খুব চোখে পড়তেছে, মানে পাঠকের কাছে এটা স্পষ্ট। হ্যাঁ, তারপর হচ্ছে যে যখন আমরা যখন দেখি যে ফোন কলে কথা বলে, তখন কিন্তু সুরাইয়া জানতে পারে যে সে প্রেগন্যান্ট। আর তো তিনি চিন্তা করেন এখান থেকেই কিন্তু অপেক্ষাটা শুরু। একদম একদম, যে তিনি প্রেগন্যান্ট, তিনি হাসান সাহেবকে ফোন দিয়ে এখন চিন্তা করছে যে ফোনে বলবে নাকি বাসায়। সে বলে না, হ্যাঁ কিন্তু বলে না, সে তার স্বামীর জন্য অপেক্ষা করে যে স্বামী যখন শেষ করে বাসায় আসবে তাকে সুখবরটা জানাবে যে সুরাইয়া প্রেগন্যান্ট। এইখান থেকেই অপেক্ষার প্রহর গোনা শুরু হয়, কিন্তু এই অপেক্ষাটা যে এত বছরের অপেক্ষা হয়ে যাবে সেই মুহূর্তে সুরাইয়ের কোনো ধারণা ছিল না। একদম, সে চিন্তা করছে যে তার স্বামী আসবে, অপেক্ষা কান খাড়া করে বা রুমে শুয়ে আছে যে তার স্বামী আসবে, তাকে বলবে যে সে প্রেগন্যান্ট। কিন্তু ওই যে না আসাটা শুরু, অপেক্ষার যে প্রহরটা শুরু, এখানে ছোট্ট একটা আবার সাসপেন্সও দিয়েছে বা একটা ক্লাইম্যাক্স যদি বলি, যে তাদের পরিবারে আরেকজন মানুষ থাকে, ইমনের চাচা আর কি। হ্যাঁ, যে হচ্ছে যে হুমায়ুন আহমেদের প্রায় আমরা দেখি আজ রবিবার থেকে শুরু করে চাচা কিংবা ছোট মামা, ছোট চাচা, এরকম একটা একটু ভবঘুরে টাইপের থাকে আর কি। হুমায়ুন আহমেদের সব বই কিছু চরিত্র থাকে, কাজের বুয়া, এরকম চাচা, কিংবা খুব কাছের কোনো ভাই কিংবা বন্ধু, এরকম ছোট ছোট একটা বুড়ো ক্যারেক্টারও প্রায় সময় থাকে আর কি, হয় সে দাদি হোক, দাদা হোক বা যে হোক আর কি। তো সুরাইয়া যখন রুমে অপেক্ষা করছে তার স্বামীর জন্য বা হাসান সাহেবের জন্য, তখন হচ্ছে হাসান সাহেব যেভাবে আসে, প্রথমে আসার পর হচ্ছে যে উনি ওই যে বদনা বা ওখানকার যে পানি থাকে বালতির পানি দিয়ে উনি হাত মুখ সব পরিষ্কার করে রুমে আসে। তো রাত 1টার দিকে, মধ্যরাতে সম্ভবত, মধ্যরাতে কলিং বেল বাজে। তারপর হচ্ছে যে ওই যে যেভাবে হাসান সাহেব বাসায় আসে সেভাবেই তার ছোট চাচা মুখ দিয়ে পানি টানি ধয়, এবং তুই চিন্তা করে থাকে সুরাইয়া যে এটা না আমাদের জীবনের সাথেও ঘটে, যে ধরো ইউ আর ওয়েটিং ফর সামওয়ানস মেসেজ, SMS, অ্যান্ড অপেক্ষা করতে করতে তোমার হট করে ফোনে রিংটোন বাজছে বা একটা হচ্ছে টেক্সট মেসেজ আসছে, অ্যান্ড ইউ এক্সপেক্ট যে আমার যে মানুষটার জন্য অপেক্ষা করতেছি, এটা না অবচেতন মনে আমরা চিন্তা করে নিই যে হয়তো সেও আমাকে এই মেসেজটা এই মুহূর্তে দিচ্ছে, কিন্তু এই সাথে একটা ভয়ও কাজ করে যে আচ্ছা যদি দেখতে গিয়ে দেখি যে না ওই মানুষটা আমাকে মেসেজটা দেয়নি, তাহলে কিন্তু মন খারাপ হবে। এজন্যই
সুরাইয়া বাসায় রুমে তখন পর্যন্ত শুয়ে থাকে যে আমি যদি গিয়ে দেখি যে এটা হাসান সাহেব না বা ইমনের বাপ না, তাহলে তো অনেক এই যে ভয়ের জন্য স্টেপ না নেওয়া বা ভয়ের জন্য ওই জায়গাটাতে না যাওয়া, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এই বইয়ে আরো কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে প্রত্যেকটা মানুষ সাসপেক্ট করতেছে, বাট তারা এই জিনিসটা কিন্তু চোখের সামনে দেখতে পারতেছে না, কিংবা হচ্ছে নাকি এই জিনিসটা তারা দেখার আগ্রহ প্রকাশ করতেছে না, কারণ তাদের মনে একটা ভয় আছে যে আমরা একবার একটা খারাপ সময়ের বা একটা খারাপ মুহূর্তের মাঝখান দিয়ে গেছি, তো এই জিনিসটা কিভাবে আমরা আবার কোপ আপ করবো। তো এই ছোট ছোট ইমোশনস গুলা এই বইয়ে খুব তুখর ভাবে পাঠকের মনে দাগ কেটে যায়। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আসলে হুমায়ুন আহমেদ আমাকে একটু আগে আমাদের তৌফিক জিজ্ঞাসা করছিল যে ভাই আসলে অপেক্ষা বই পড়ে আমি আসলে কি শিখবো বা টপ পয়েন্টটা কি। আমি যে বললাম যে আসলে অনুভূতি অপেক্ষা বই পড়ে মানুষ একটা কিছু শিখতে না পারলেও এই জিনিসটা বুঝতে পারবে যে আমার লাইফের মধ্যে সবকিছু স্মুথলি যাবে না। তো আমরা হচ্ছে শেষের দিকে গিয়ে জানবো অপেক্ষার কাহিনী কি, তারপর হচ্ছে আমাদের গল্পটা, তারপর হচ্ছে কোথায় গিয়ে পড়ে, তারপর হচ্ছে হাসান সাহেব আর বাসায় ফিরে না, সবাই অপেক্ষা করে তার ইয়ের জন্য। এবং হচ্ছে যে এখানে আরেকটা ছোট্ট একটা গল্প আছে যেটা হচ্ছে ইমনের দাদি, তার দাদি সুরাইয়াকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে বলে যে এটা কোনো সমস্যা না, চলে আসবে, কিন্তু উনি পর্যন্ত জানে যে আসলে যে মিথ্যা কথাটা উনি বলছে ফিরে আসে না, তো ফিরে আসে। তারপর এটা কিন্তু আমাদের নিজস্ব জীবনের ক্ষেত্রেও ঘটে। আমরা যখন আমাদের কোন খারাপ সময় কোনো প্রিয় মানুষদেরকে বলি, ওরা জানে যে আমরা আসলে ওই যে হারানোটা হারিয়ে গেছে, আমরা সবসময় নিজের সত্যটা জানি, আমরা ভয় পাচ্ছি, আমরা এই ব্যাপারটাও জানি, কিন্তু আমি কখনো চাই না যে আমার অপর পাশে আমার প্রিয় মানুষটা এই একই অনুভূতির মধ্যে দিয়ে যাক, সে ভয় পাক, সে কষ্ট পাক, আমরা এই জিনিসটা কখনো চাই না। আমরা বলি যে আমরা খুব সাধারণভাবে কথা বলি, আরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরাও জানি আসলে সবকিছু ঠিক হয় না। তো এই কথাটাও, এই অনুভূতিটাও ওই জায়গাটাতে খুব স্পষ্ট করে আসলে হুমায়ুন আহমেদ বুঝিয়েছেন। এবং তারপর যখন হাসান সাহেব বাসায় ফিরে না, তখন তার খুবই স্বাভাবিকভাবে তার একমাত্র কর্মক্ষম জায়গা হচ্ছে তার ছোট চাচা খুঁজতে বের হয় আর কি। তারপরে গল্পটা আমরা আগে চলো। এই গল্পের এই চাচা ক্যারেক্টারটা একটা আইকনিক ক্যারেক্টার। তার কারণটা হচ্ছে কি, আমরা প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু নিজেকে ওপেন আপ করতে পারি না। আমরা হয়তো মা বাবাকে আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলো বলতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকটা অনুভূতি বলতে পারি না। কিন্তু এই চাচা ক্যারেক্টারটা প্রত্যেকটা মানুষের সাথে ঠিক সেই যে বয়সে সেই বয়সের হয়েই কথা বলে। তো জীবনে এরকম একটা মানুষ থাকা প্রয়োজন যার কাছে আমরা নিজেকে একদম ওপেন আপ করতে পারবো, আমার ভেতরের প্রত্যেকটা অনুভূতি আমি তার কাছে প্রকাশ করতে পারবো, জমা রাখতে পারবো। তো এই চাচা ক্যারেক্টারটা এরকমই একটা আত্মবিশ্বাসের ক্যারেক্টার ছিল কিন্তু ইমনের কাছে। এবং ওই যে চাচা ক্যারেক্টারটা আমরা খুব দেখি না যে আমার প্রত্যেকটা সার্কেল এমন একটা মানুষ থাকে যে হচ্ছে বুড়োদের সাথেও গেলেও ভাব জমায় বসতে পারে, বাচ্চাদের সাথে গেলেও বাচ্চামি করতে পারে, ঠিক আছে, আমাদের সাথে আসলেও আমাদের মতো বিহেভ করতে পারে, আর কোনো জাজ করবে না। মানে এই জিনিসটার মতো সুন্দর আর কিছু হয় না যে আমি একটা মানুষের কাছে আমার প্রত্যেকটা অনুভূতির কথা বলতেছি এবং সে কথাটা শুনতেছে এবং আমাকে জাজ করতেছে না। একদম একদম এই ব্যাপারটা আসলে মানে হুমায়ুন আহমেদের যে প্রত্যেকটা মানে ক্যারেক্টার যদি আমরা বলি যে এই বইয়ের সবকিছু হচ্ছে আমাদের বাস্তব জীবনের সাথে খুব বেশি ঘনিষ্ঠ। এই বইয়ের প্রত্যেকটা গল্প কিংবা প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু আমাদের রিয়েল লাইফের সাথেই কানেক্ট করে। এরকম চাচা না হোক, আমাদের বন্ধু কিংবা ভাই বোন কেউ না কেউ আমাদের লাইফে থাকেই যে আমাদের সবার সাথে কোপ আপ করতে পারে। হ্যাঁ, ঠিক এরকমই। বাট ওই মানুষগুলোরও যে দুঃখ থাকে, অপারগতা থাকে, যেমন হচ্ছে যে একটু আগে একটা কথা বললাম যে আমরা নিজের দুঃখ পেতে পারি, আমরা নিজের দুঃখ সহ্য করে নিতে পারি, কিন্তু আমরা কখনো চাই না আমার পছন্দের মানুষটা কিংবা কাছের মানুষটা দুঃখে থাকুক, কষ্টে থাকুক। তো ওই হিসেবে চাচাও নিজের সবটা অ্যাবজর্ভ করে নিচ্ছে, কিন্তু তার যে দুঃখ কষ্ট আছে এটা সে কখনো কাউকে বুঝতে দেয় না। আমরা একটা জানি যে হুমায়ুন আহমেদের এতটা পাঠক প্রিয়তা মনে হয় এই জন্যই যে খুব সুন্দর করে না আমাদের রিয়েল লাইফ ক্যারেক্টার গুলোকে উনি উঠায়। হুমায়ুন আহমেদ খুব সহজ ভাষায় লিখে। এই বইয়ের ভাষাগুলো কিন্তু অনেক সহজ, একটা জটিল বাংলা শব্দও আমরা ওনার বইয়ে খুব কম খুঁজে পাই। আর ওনার একটা খুব সুন্দর দিক হচ্ছে সে তার সহজ কথাটাকে আরো সহজ চরিত্রের মধ্য দিয়ে মানুষের কাছে তুলে ধরে। যেরকম প্রত্যেকটা ক্যারেক্টারের একটা খুব স্বচ্ছ ভাব থাকবে। এই চাচাই যেরকম ওনার ভেতর কোনো ঝামেলা নেই, সে কারো কথা কারো কাছে যে বলতেছে না, সে
অন্যের কথা শুনতেছে, নিজের কথাও খুব কম মানুষকে বলতেছে। তো একটা সহজ সরল ক্যারেক্টার যখন ডেভেলপ হয়, ওই ক্যারেক্টারগুলো মানুষ রিলেট করতে পারে। তাই হুমায়ুন আহমেদ পাঠক প্রিয়, যে আমাকে কোনো কষ্ট করতে হচ্ছে না। আচ্ছা, তারপর আমরা মনে হয় ছোট চাচা মনে হয় তার মামার বাসা যায় না, না মাঝে মধ্যে যায়, খুব কম। এটা একটা হচ্ছে আত্মসম্মানের ব্যাপার। যখন শ্বশুর বাড়ি থেকে আত্মসম্মান দিয়ে বিল্ড আপ করার জন্য হুমায়ুন আহমেদ এই কাজটা করেছে কিনা? প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে বা প্রত্যেকটা মানুষে, আমাদের রিয়েল লাইফেও দেখবেন মেয়ে বিয়ের পরে মেয়ের শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন একটু কম যায়, খুবই কম যায়, দাওয়াত টাওয়াতে যায়। কারণ প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের পার্সোনাল স্পেস এবং পার্সোনাল রেসপেক্টটা মেনটেন করার চেষ্টা করে। তো আমরা গল্পের দিকে আগাই যে হুমায়ুন আহমেদ হাসান সাহেব যখন আসছে না, তখন হচ্ছে যে পুরো পরিবার বলতে সুরাইয়া খাতুন, তারপর হচ্ছে যে ইমন, এরা গিয়ে হচ্ছে উঠে তোমার মামার বাসায় আর কি। আমরা মামা বলতে আমরা জামিউর রহমান, আমি যদি নাম না ভুল করে থাকি, আমি ক্যারেক্টারের নাম ভুলে যাই, জামিউর রহমানের বাসায় গিয়ে উঠে, মামার বাসায়। তখন থেকে সুরাইয়ার ক্যারেক্টারে আরেকটা জিনিস হুমায়ুন আহমেদ ইনপুট করে, সেটা হচ্ছে তার মধ্যে একটা আশ্রিতার ভাব চলে আসে। এটা নিয়ে হচ্ছে তুমি বলছিলে প্রত্যেকটা মানুষ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। আমরা প্রত্যেকটা মানুষের, আমার একটা আইডেন্টিটি হোক, আমি স্বচ্ছভাবে চলি, সচ্ছলভাবে চলি, কিন্তু যখন একটা সচ্ছল পরিবারের কিংবা একটা সচ্ছল ক্যারেক্টার থেকে সে জাস্ট কিছু একটা ইনসিডেন্টের কারণে নিজের সবকিছু হারায় ফেলে এবং তার শেষ আশ্রয়টা হয় আরেকজনের ঘরে কিংবা আরেকজনের বাসায়, তখন নিজের ভেতরে একটা পরগাছা, আশ্রিত, এরকম একটা অনুভূতি চলেই আসে। এটা খুব ন্যাচারাল, কারণ প্রত্যেকটা মানুষের একটা সেলফ আইডেন্টিটি, একটা সেলফ রেসপেক্ট, এই জিনিসটা ম্যাটার করে সবার কাছে। তো যখন সুরাইয়াকে তার নিজের সব কিছু ছেড়ে, একটা মানুষ শ্বশুরবাড়িটাকেই নিজের বাড়ি হিসেবে সাজিয়ে নিল এবং সেখান থেকে সে তার নিজের ছেলে মেয়েকে নিয়ে নিজের বাড়ি ঘর সংসার ছেড়ে ভাইয়ের বাসায় এসে উঠলো। এই ভাই যে তাকে খুব সহজে গ্রহণ করলো, এই ব্যাপারটাও তার কাছে একটু অন্যরকম লাগবে, যে আমার ভাই আমাকে গ্রহণ করলো, বাট আমি ভাইয়ের সংসারে আছি, আমি ভাইয়ের সংসারে খাচ্ছি থাকছি। তো এই ব্যাপারটা সুরাইয়াকে খুব গভীরভাবে অ্যাটাক করে এবং এটার পুরো প্রভাবটাই তার দুই সন্তানের উপর চেয়ে পড়ে। হ্যাঁ, আমরা হচ্ছে ওই সময় দেখি যে সুরাইয়ার ক্যারেক্টারে হচ্ছে আরো বেশি যে খিটখিটে টাইপের একটা, তার সন্তানদের সাথে তার সম্পর্কটা কিন্তু শুধু এই একটা কারণেই নষ্ট হয়ে যায়। আমরা সুন্দর করে গল্পে আরেকটা কিউট একটা ক্যারেক্টার নিয়ে আসে, সেটা হচ্ছে ছোট্ট সুপ্রভাকে নিয়ে হচ্ছে যে এই বইয়ের মনে হয় পাঠকের কাছে সবচেয়ে পছন্দের চরিত্র এই সুপ্রভা। আর আসলে এই গল্পের ছোট্ট সুপ্রভাকে লেখক এত আদরে হিসেবে সব পাঠকের সামনে নিয়ে আসছে যে পাঠক কল্পনাতেই সুপ্রভাকে অনেক আদরে, সহজ সরল, সুন্দর একটা ছোট স্বপ্নের মতো বাচ্চাই ট্রিট করা স্টার্ট করে। এবং আসলেই সুপ্রভা খুব আদরেরই। এই গল্পের প্রত্যেকটা ক্যারেক্টারই সুপ্রভাকে অনেক বেশি আদর করত, কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা লাইফ লিমিট থাকে, ও লাইফ লিমিটটা খুবই ছোট ছিল। আমরা ওই গল্পে যাওয়ার আগে আমরা ইমন নিয়ে একটু কথাবার্তা বলি, যে ইমনের বাবা হারিয়ে গিয়েছে, তারপর হচ্ছে যে ওর মামার বাসায় এসে ওরা পুরোটা উঠেছে। তখন 8 বছর বয়স ছিল। হ্যাঁ, যখন 8 বছরের বয়সের একটা বাচ্চার অদ্ভুতভাবে ম্যাচুরিটি বলবো, বা হচ্ছে যে ওই যে ভাববোধটা হুমায়ুন আহমেদ জাগিয়ে দিয়েছে যে তোমার লাইফটা এনজয়েবল লাইফ না। এই গল্পের চরিত্রটা, ইমন চরিত্রটা খুব বাস্তবিক চরিত্র, কিন্তু যে আমি আমার জীবনে যেই মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, এই মুহূর্তে আমাকে কিভাবে নিজেকে সামলে নিতে হবে, কিভাবে নিজের চারপাশকে সামলে নিতে হবে। এই 8 বছর একটা বাচ্চার মধ্যে যে এতটুকু ম্যাচুরিটি, এই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে আমরা বাসা কিংবা পরিবারের প্রধান হিসেবে বাবাকে দেখি, বাবা সবকিছু সুন্দর, আমাদের জীবনটাকে কিন্তু সুন্দরই করে বাবা মা দুজনই। তো আমাদের জীবন সুন্দর করার যখন একটা মানুষ চলে গেল কিংবা হারিয়ে গেল, তখন আমার জীবনের কিন্তু রং অর্ধেক হারিয়ে গেল। তো একটা মানুষ যখন উপলব্ধি করতেছে যে আমার রঙিন জীবনে এখন সাদা কালোর একটা ছাপ চলে আসছে, তখন কিন্তু তার মনে সেই ব্যাট বল খেলা কিংবা বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা এইসব কথা মাথায় আসবে না। হ্যাঁ, আসলে 8 বছরের। তবে এই বইয়ে খুব সুন্দর একটা ইমোশন আছে। হ্যাঁ, সেটা বলছিলাম আমরা, যে ইমন কিন্তু হচ্ছে এত কাককঠিন একটা ক্যারেক্টার,
মানে ওর কাছে কোনো কিছু যে সুখ টুক এগুলো আসছে না, কারণ তার পরিবার আসলে হ্যাঁ মানে ইমন সারাটা দিন ওর বাবা মা চাচার সাথে একটা হেক্টিক দিন কাটালো, কিন্তু শেষ পর্যন্ত যখন ওর ছোট্ট বোন সুপ্রভা ওদের কোলে আসলো তখন ও এই ইমোশনে কান্না করা শুরু করে দিল যে আমার বোনের এখনো নাম ঠিক হয় নাই, ওকে কেউ খেলায় নিবে না, ওকে স্কুল ওর সাথে কেউ কথা বলবে না। মানে সারাটা দিন যে ছেলেটা এত কিছু সামলে কিংবা এত কিছু চেপে নিজের মধ্যে দিনটা পার করলো, সে কিনা কান্না করলো শুধুমাত্র একটা ছোট্ট নামের জন্য। এরকম ছোট ছোট ইমোশনস গুলোর জন্য এই বইটা পাঠক প্রিয়। মানে ইমনের ক্যারেক্টার যখন ধূপধাপ, মানে আমার কথা মনে হচ্ছে যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে একটা জিনিস বলা হয় যে ম্যাচিউর হওয়ার সাথে সাথে ইমোশন কমতে থাকে। ইমোশন আসলে কখনো কমে না, আসলে আমরা ইমোশন এক্সপ্রেস করতে পারি একদম। আমাদের মনে হয় বয়স বাড়ার সাথে সাথে আমরা চিন্তা করি, কিংবা অনেক সময় আমরা চাই না ইমোশন এক্সপ্রেস করতে। না, ওটাই বলছিলাম যে চাওয়া না চাওয়া এর মধ্যে সাথে আরেকটা পার্থক্য হচ্ছে আমার আছে কিনা। আমার কাছে তো ইমোশন আছে, ইমোশন সবার মধ্যেই থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের এক্সপ্রেশনটা কমে আসে। আসলে বয়স বাড়ার সাথে সাথে কমে আসে না, চারপাশের যে চাপ কিংবা এত টেনশন এর মাঝখানে না নিজের এই ছোট ছোট ইমোশনগুলোকে এক্সপ্রেস করার ইচ্ছাটা কাজ করে না, যে আমি এত কঠিন সময়ের মাঝখান দিয়ে যাচ্ছি, এর মাঝে যদি আমি একটু সময় পাই। আমি সবাই তো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় না, কিন্তু প্রত্যেকটা মানুষই জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়। মানে গতানুগতিক ভাবে চিন্তা করলে দেখো সবাই জীবনে, মানে হ্যাঁ, কালকে একটা ভিডিও দেখছিলাম, কালকে একটা ভিডিও দেখছিলাম যে সামির ভাই জিজ্ঞেস করতেছে যে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কোনটা বা স্ট্রাগল কোন, মানে একটা থাকে না যে আফসোস। তো একটা মানুষ বলতেছে যে আমি আমার মেয়েটাকে, মানে রাস্তার একজন আমাদের এক মহিলা আর কি, উনি বলতেছে আমার মেয়েটাকে আমি ঠিক মতো পড়াশোনা করাতে পারছি না, স্কুলে পাঠাতে পারছি না, এটা আমার লাইফের একটা মানে আফসোস। আরেকজন বলতেছে যে আমি আসলে কোন জানি একটা দেশে গিয়েছিল উনি যাওয়ার পর ওখানে একটা স্পট দেখতে পাই নাই, মিস করছে। ওটা আসলে আমাদের প্রত্যেক মানুষের জীবনে এক এক ধরনের আফসোস থাকে, এক এক ধরনের দুঃখ থাকে। তাই কেউ হয়তো টাকার জন্য দুঃখ করতেছে, কেউ টাকাটা ফুরানোর উপায় পাচ্ছে না দেখে দুঃখ করতেছে। আসলে প্রত্যেকটা তুমি কোন লাইনে? তুমি অনেক টাকা। এই টপিক এখন এখানে থাক। হ্যাঁ হ্যাঁ, না না বলো তুমি কোন দলে আসলে, যে তুমি কি খুব বেশি টাকা খরচ করার জায়গা পাচ্ছ না, নাকি তোমার টাকা পয়সা নাই? টাকা খরচ করার জায়গা হয়তো আছে, কিন্তু আমার টাকা নাই। হুমায়ুন আহমেদের এই অপেক্ষা বইটা পড়তে গিয়ে পাঠক প্রথমবার, যেখানে প্রথমবার না দ্বিতীয়বার বা প্রথমবারই বলতে পারি, যেখানে খুব বেশি মন খারাপ হয়, সে মন খারাপের জায়গাটাতেই আমরা ছোট্ট সুপ্রভা। আমি চাই মাইশা হচ্ছে তুমি নিজে বড় হয়ে যাও। আচ্ছা, এই প্যারাটুকি প্রত্যেকটা পাঠককে কাঁদাতে বাধ্য যখন সে এই বইটা পুরা পড়ে, এবং পড়তে পড়তে যখন এখানে এসে থামে। আমি শিওর আমিও কান্না করছি, এবং এই বইটা আমি যখন পড়ছি তখন আমি আমার স্কুলের বিজ্ঞান ক্লাস করতেছিলাম, ফিজিক্স ক্লাস। আমি তখন ক্লাস 9-এ পড়ি, ভিকারনেসা স্কুলের। এবং এই বইটা আমার টিচার আমার কাছ থেকে জমা নিয়ে নিছিল ধরা খাওয়ার পর। আচ্ছা, এটা পড়ার আগে করি যে আমাদের বই প্রেমী যারা আছে সবারই কি একটা কমন অভ্যাস আসলে, যে কমন অভ্যাস না, আসলে আমি স্কুলে পড়াশোনার বই নিতাম না, এগুলাই নিয়ে যেতাম। এবং আমার কিছু ফ্রেন্ড ছিল যাদের সাথে আমি বই পড়ে গল্প টল্প করতে পারতাম, মানে আমার রিডিং ফ্রেন্ডস টাইপ। তো ও আর আমি একসাথে বইটা পড়া স্টার্ট করলাম। আমার বইটা টিচার নিয়ে গেল, আমি ছোট্ট সুপ্রভায় আটকায় গেলাম। এরপরে খুব কান্নাকাটি করে 1 সপ্তাহ পর আমি বইটা ফেরত পাই। আচ্ছা, গল্পের এই অবস্থায় তোমার কাছ থেকে বই নিয়ে গেছে, তারপর তুমি পড়তে পারতেছিল না? না, তারপর আমি বইটা ধার নিয়েছিলাম আমার আরেকটা বন্ধুর থেকে, যে আমি তো না পড়ে থাকতে পারতেছি না, কারণ যে বইটা আমি এক রাতে পড়ে শেষ করে ফেলতে পারতাম, সেই বইটা আমি এতদিন হয়ে গেছে পড়তে পারবো না, অসম্ভব। হ্যাঁ, তার মধ্যে খুব ক্লাইম্যাক্স। আমি একটা কথা বলি, এটা আমি সবসময় বলি যে আমরা থ্রিলার বই শুধু থ্রিল পাই না, আমরা সামাজিক উপন্যাসে আরো বেশি থ্রিল পাই। কিন্তু সামাজিক উপন্যাসের থ্রিলগুলো বলা থাকে না, সূক্ষ্ম থাকে, বুঝে নিতে হয়, এটা উপলব্ধি করতে হয়। আচ্ছা, আমি এটা পড়ে শোনাই, অনেক এক্সট্রা কথা বলে ফেললাম। ছোট্ট সুপ্রভা, তোমার প্রসঙ্গ অপেক্ষা উপন্যাসে আর আসবে না, কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করে থাকবে না। মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। এই চরম সত্যটি জেনেই তুমি হারিয়ে গেলে। আমরা হয়তো মৃত মানুষের জন্য অপেক্ষা করি, তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করি, কিন্তু আমাদের কখনো এই ইচ্ছাটা পূরণ হয় না। মৃত মানুষদের জন্য অপেক্ষার একটা আসলে মানে ওই যে থাকে না যে লিমিট চলে আসে।
যে হ্যাঁ। আমার মধ্যে একটা ব্যারিয়ার কাজ করে যে ওর সাথে জীবনে আমার দেখা হবে না। ইমোশনগুলো ওখানে আঘাত পেয়ে আরো বেশি তীব্র হয়ে যায়। আ মানে হ্যাঁ, আমরা অনেক একটা একটা সময় দেখার কথা চিন্তা করি না। আমরা একটু কথা বলতে চাই। আমাদের কাছে হুম, না হুম। কথা বলাটা অনেক বেশি ম্যাটার করে। এমনও অনেক মানুষের সাথে কিন্তু আমাদের প্রতিনিয়ত দেখা হয় না। বাট আমরা কথা বলতে পারি। এখানে হচ্ছে যে ছোট্ট সুপ্রভাত যে অপশন মানে অংশটা উপন্যাস থেকে চলে গেল। ওই সময় হচ্ছে যে একটা জিনিস লেখক এখানে লিখেছে যে ছোট্ট সুপ্রভাকে যে কত মানুষ কত ভালোবাসে সেটা না জেনে হচ্ছে সে চলে গেল আরকি। এটা না আমাদের রিয়াল লাইফ আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম যে আমাদের ফান্ডামেন্টাল রাইট কয়টা আসলে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা হ্যাঁ। ৫ টা। ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ৬ টা হওয়া উচিত একটা মানুষের। হুম। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং ৬ নাম্বারটা হচ্ছে যে তাকে তার আশেপাশের মানুষ বা তার আশেপাশের মানুষ কতটা ভালোবাসে সেটা জেনে যাওয়া। একটা জীবন আসলেই তখন সফল। একদিক থেকে সফলতার মাপকাঠি তো অনেকভাবে জাজ করা যায়। একদিক থেকে আসলে সফল যখন তুমি জানতে পারো বা আমাদের আশেপাশের মানুষ জানতে পারে যে আশেপাশের মানুষ তাকে কতটা ভালোবাসে। আমরা কিন্তু ওই যে চোর পাড়ার বুদ্ধির আসলে আসলে এই টাইপের ভালোবাসার ইয়েটা জন্য না কিছু করতে হয় না। ছোট্ট সুপ্রভা কিন্তু কখনো কারো জন্য কিছু করে নাই। যে ও বড় হইছে, ও কাউকে ইমোশনালি হুম, সাপোর্ট হুম, হুম। দিছে, ফিন্যান্সিয়ালি সাপোর্ট দিছে না। ও ইমোশনাল সাপোর্ট কিন্তু দিছে। ছোট্ট ও সুপ্রভার ও ক্যারেক্টার। জানতো না। হ্যাঁ, ও জানতো না। হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। কিন্তু জানতো না। কিন্তু ও মানুষের সাথে মিশে গেছে। আমি তোমার সাথে যদি ২ মিনিট ৩ মিনিট খুব সুন্দর হেসে কথা বলি, হুম, হুম। আমার প্রতি তোমার একটা ভালো ইমপ্যাক্ট থাকবে। একদম। যে এই মেয়েটা আমার ইমোশনের কথাগুলো শুনছে, এই মেয়েটা আমার কথাটা শুনছে। এট লিস্ট কথা শোনার যে ব্যাপারটা, ছোট্ট সুপ্রভা কিন্তু এই কাজটা সবার সাথে করছে। এই না আমি একটু ছোট্ট একটা গল্প বলি যে মানুষ আসলে অ্যাটেনশন পাওয়ার কথা বলব না। যে ছোট্ট যদি অ্যাটেনশনটা মানুষ কত খুশি হয় কত ছোট্ট একটা জিনিসে। আমার এক ফ্রেন্ড আছে। আমার ২ ফ্রেন্ডের গল্প বলি। আমার এক ফ্রেন্ড হচ্ছে সারাদিন আ মানে মেক্সিমাম টাইমে ও টি-শার্ট হচ্ছে ব্লাক অ্যান্ড হোয়াইট। এই ২ টা কালার টি-শার্ট ও পরে। হ্যাঁ? মোটামুটি। এটাও আনকনসিয়াসলি হয়তো হয়েই যায় যে ব্লাক অ্যান্ড হোয়াইটই সারাদিন পরে। ওর আরেকটা ফ্রেন্ড এই ছোট্ট একটা জিনিস খেয়াল করে তাকে একদিন বলে তুই কি জীবনের ব্লাক অ্যান্ড হোয়াইট ছাড়া আর কোনো টি-শার্ট পরবি না? এই মেসেজটা শোনার পর ওই ফ্রেন্ড আলাদা রকমের একটা শান্তি পায়, তৃপ্তি পায় যে আমি যে সারা জীবন মানে এতদিন মানে ধরে কেউ ব্লাক নোটিস অ্যান্ড হোয়াইট করছে। হ্যাঁ, আমার এই আমি স্মল থিংসটাও এত কেউ ছোট্ট নোটিস একটা করছে। জিনিস কেউ নোটিস করছে। এই একটা ছোট্ট অনুভূতি তাকে এতটা খুশি করে, সেটাই আসলে যে মানুষ কত ছোট্ট মানে কেয়ারও আমার কত মা খুশি হয়। সবসময় একটা কথা বলে যে, হুম, হুম। "তোমার কাছে কেউ একবেলা খেতে চাবে না, একবেলা থাকতে চাবে না, পড়তে চাবে না। কিন্তু তোমার সাথে সে একটা বেলা যদি সুন্দর একটা মুহূর্ত কাটায় কিংবা একটা কনভারসেশন কাটায়, সে সেটা সারা জীবন cheer up করবে। একদম। যে এই মুহূর্তটা আমি ওর সাথে কাটিয়েছি এবং সে খুব সুন্দর হেসে আমার সাথে কথা বলেছে।" আসলে আমাদের জীবনে কথা খুব বড় একটা অস্ত্র। আমরা এই টপিকটা আবার আসবো। কিন্তু হুমায়ূন আহমেদ কেন উনার থেকে উপন্যাস থেকে ক্যারেক্টার সরায় দিয়ে আনন্দ পায় নাকি? মানে ছোট্ট সুপ্রভাত আচ্ছা, চলে গেল। ক্যারেক্টার হ্যাঁ, কিন্তু আমাদের রিয়াল লাইফ থেকেও হারায় যায়। একদম। তো এটা তো আ হয়তো কল্পনাতেই ক্যারেক্টার গুলা বিল্ড আপ করা। কিন্তু আমি পার্সোনালি বই পড়ে মাঝে মধ্যে ফিল করি যে প্রত্যেকটা গল্পর ক্যারেক্টার কিন্তু কাল্পনিক হয় না। আমরা নিজেও যখন একটা স্ট্যাটাস লিখি হু, হু। কিংবা একটা দিনলিপি লিখি তখন কিন্তু আমরা ওখানে ক্যারেক্টার বিল্ড আপ করি। বাট ওই ক্যারেক্টার গুলোর মধ্যে আমরা আমাদের রিয়াল লাইফ এর কিছু ক্যারেক্টারের ২-৩ টা বৈশিষ্ট্য ঢুকায় দিই। তো আমার কাছে মনে হয় যে কোনো লেখকই পুরাটা কাল্পনিক লেখে না। তার না, প্রত্যেকটা অনুভূতি থেকে সে কিছু নেয় এবং বাকিটা তার কল্পনা থেকে নেয়। কেউ আসলে কখনো কল্পনা দিয়ে সবকিছু লিখতে পারে না। মানে সম্ভবও না কোনো লেখক। লেখক তাই লেখে যেটা সে অনুভব অভিজ্ঞতা করে। অনুভব করে। হয়তো সে রিয়াল লাইফ এ অনুভব করে কিংবা বই পড়ে অনুভব করে কিংবা যেভাবেই হোক অনুভব না করলে তো আসলে লিখা যায় না। আচ্ছা একটা আ আ এই ইন্টারেস্টিং একটা লাইনটা পড়ে কোয়েশ্চেন আমি অনেক ইমোশনাল হয়ে গেছি। আসলে প্রত্যেকটা পাঠকে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হুমায়ূন আহমেদ স্যারকে যদি তুমি একটা প্রশ্ন করার সুযোগ পাও, কি জিজ্ঞেস করবা আসলে? হুমায়ূন আহমেদের যে আত্মজীবনীগুলো আছে বা অটোবায়োগ্রাফি হ্যাঁ, বইগুলো 'ফাউন্টেন আছে পেন' তারপর হচ্ছে হ্যাঁ, তারপর 'পেন্সিল' 'আপনারে আমি খুঁজিয়া হ্যাঁ, বেড়াই' তো আরো অনেকগুলাই আছে। কিন্তু এই প্রত্যেকটা বইয়ে সে তার জীবনের একটা আফসোসের কথাই তুলে রেখে গেছে যে তার ৩ টা মেয়ের সাথে তার কোথাও না কোথাও একটা ডিসট্যান্স চলে আসলো। তো আমরা প্রত্যেকটা মানুষই
চেষ্টা করি যার সাথে আমার ডিস্টেন্স হয় সেটা হয় কাটিয়ে তোলার, নাহলে অভিমানটা সরায় ফেলার। আমার বন্ধুর সাথে আমার ঝগড়া লাগলো কিংবা আমার বান্ধবীর সাথে আমার ঝগড়া লাগলো, আমি কিন্তু চাই পরে যে ঝগড়াটা শেষ হয়ে যাক, অভিমানটা শেষ হয়ে যাক। আমাদের প্রতিদিন কথা না হোক, কিন্তু দেখা হলে যেন আমরা হেসে কথা বলতে পারি। তো এই সুযোগটা থাকার পরেও লেখক কেন এই আফসোসটা দিয়েই প্রত্যেকটা বই শেষ করতো? লেখক আসলে এই আফসোসটা রেখে কি মানে ন্যাচারালি শেষ করতো নাকি? আমি একটা জিনিস আমরা খেয়াল করবা যে মধ্যবিত্তদের জীবনে আমরা আসলে আমাদের বাবা খুব কম মনে আমরা বাবাদেরকে কয়বার ভালোবাসি বলতে পেরেছি, কিংবা আমরা বাবাদেরকে কয়বার জড়িয়ে ধরতে পেরেছি। আমি জানি আমি নিজে মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে। আমি আমার লাইফে আমার বাবাকে আমি জীবনে একবার এই পর্যন্ত জড়িয়ে ধরতে আমি আমার পেরেছি। লাইফে একটা স্টোরি বলি। আমার বাবা হচ্ছে আমাদের থেকে আলাদা থাকেন। তো এরকম অনেক রাত যায় যে আমি আমার বাবাকে WhatsApp এ একটা টেক্সট দিই যে, "আব্বু আমার তোমার কথা খুব মনে পড়তেছে।" পরের দিন সকালে আমার আব্বু আমাকে কোনো ইমোশন ছাড়া ফোন দিয়ে জিজ্ঞেস করে, "তোমার ক্লাস কখন?" এবং একদিন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে, "আব্বু তোমাকে যে আমি রাতে এই টেক্সটটা দিছি তুমি কি দেখছো?" তখন আব্বু ওইটাকে ইগনোর করে বলল, "তোমার সেমিস্টার ফি কবে দিতে হবে?" শেষ। এরপর আমি চিন্তা করলাম যে আমরা যেরকম বাবাকে কিছু উপলব্ধি বোঝাতে পারি না, ঠিক বাবারাও না আমাদেরকে কিছু বোঝাতে পারে না। কিন্তু উভয় পক্ষ কিন্তু অনুভব করে। হ্যাঁ, কিন্তু আমরা দুজনেই দুজনকে অনুভব করতেছি যে হ্যাঁ। আমার বাবার কথা মনে হচ্ছে বাবা আমাকে ঘুম থেকে উঠেই সকালে ফার্স্ট ফোনটা কিন্তু আমাকে দিল। তো এরকম আমরা আমাদের কাজের মাধ্যমে কিন্তু বাবা-মার প্রতি ভালোবাসা। ইভেন হচ্ছে যে আমাদের মধ্যবিত্তদের জীবনে একটা কাহিনী, "হ্যালো আব্বু, হ্যাঁ কেমন আছেন? ভালো আছি। খাইছেন? হ্যাঁ খাইছি। ঠিক আছে, এই নাও তোমার আম্মুর সাথে কথা বলো।" ছোট আপনি যে জিজ্ঞেস করলেন যে বাবা খাবার খেয়েছেন কিনা কিংবা আপনি শরীর কেমন, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা ভালোবাসা, যত্ন এগুলোর জন্যই করি। আমরা কিন্তু র‍্যান্ডম কাউকে ফোন দিয়ে জিজ্ঞেস করি না সে ভাত খাইছে নাকি। এটা না ধরো আরেকটা যদি বলি যে ধরো আমি যদি আজকে আমার আব্বুকে বলি যে, "আব্বু এই যে পডকাস্ট করছে এই সেই।" নির্ঘাত আব্বু ফোন দিয়ে বলবে যে, "পড়াশোনা ঠিক মতো চলতেছে তো? এগুলো কি করে বেড়াইতেছিস পড়াশোনার বাইরে?" আমি আমার লাইফের একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমি সিওর যে উনি এই ভিডিও দেখার পর উনি নিজের প্রোফাইলে শেয়ার দেয়, মানুষজনকে দেখায়। ঠিক আছে? কিন্তু কখনো না আমাকে এসে বলে না যে, "ঠিক আছে তুমি তো এটা করছো আমি দেখছি এই ভালো যে সে যে লাগছে।" শেয়ার দিল, এই জিনিসটাই কিন্তু তার ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম। আসলে একদম। সবসময় মুখে বলেই ভালোবাসা প্রকাশ করতে হয় না। এই মুখে বলে ভালোবাসা মনে হয় ভালোবাসা সবচেয়ে নিম্ন স্তর। না, নিম্ন স্তর না। আসলে এই মুখে বলে ভালোবাসাটাও মানুষ বেঁধে কিন্তু বলা যায় না। এই যে আমরা বাবা-মাকেই মুখে বলতে পারি না ভালোবাসি। কিন্তু আ আমরা কোনো একটা প্রেমের সম্পর্কে জড়ায় গেলে কিন্তু ঠিকই বলতে পারি যে আমরা তাকে ভালোবাসি। আসলে ভালোবাসার ব্যাপারটা আপেক্ষিক। আমরা কোনভাবে প্রকাশ করতেছি এটার উপর ডিপেন্ড করে। একদম, একদম। তো হুমায়ূন আহমেদের যে গল্পটা বলছিলাম আমরা, যে হুমায়ূন আহমেদের মধ্যবিত্ত ক্যারেক্টারে কিছু উনি ওই যে আফসোস রেখে বইগুলো শেষ করে দেয়। তো এইটা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে হচ্ছে আ আমি কি প্রশ্ন করতাম হুমায়ূন আহমেদ স্যারের সাথে যদি হ্যাঁ, কখনো এটা আমি দেখা হইতো? করতাম প্রশ্নটা আপনাকে। সেটা হচ্ছে যে আমি জাস্ট উনাকে এই প্রশ্নটাই করতাম যে, "আপনি কি সচেতন হয়েই লেখক দায়বদ্ধতার ব্যাপারটা এড়িয়ে গিয়েছেন? কিনা আপনি আসলে আ চেয়েছেন যে আপনার গল্প থেকে মানুষ শুধু ইমোশন, আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন জীবন করব। মধ্যবিত্ত জীবন এইটা আসলে আ থাকুক, আমার গল্প অন্য কিছু আর না আসুক।" এটা আমি জানি আচ্ছা, সবার ব্যক্তিগত এখন জীবনের আমি আপনাকে একটা প্রশ্ন হ্যাঁ, করি। প্লিজ। লেখক দায়বদ্ধতা এড়িয়ে একটা জেনারেশনের কাছে হুমায়ূন আহমেদ আবেগ, ইমোশনস হুম, হুম, সবকিছু হয়ে গেল। একটা সময়ের সেরা লেখক হয়ে গেল। হুম। কিভাবে? আচ্ছা, প্রিয় লেখক বলো বা একটা জিনিস সবসময় মনে রাখবা, ভালো বই কখনো সব বেস্ট সেলার হয় না। কথিত একটা কথা। হুম? ভালো বই সবকিছু। কিন্তু একটা জিনিস সবসময় কাজ করে যে তোমার কথা যখন ১০০ জন মানুষ শুনবে, তোমাকে ওই ১০০ জন মানুষের রুচি তৈরির দায়িত্ব তোমার। ও ১০০ আমি জন এখানে মানুষের একটা হচ্ছে জিনিস এড করি। হুম, আ আমার বাসায় যে হুমায়ূন আহমেদের বইগুলা, ওগুলো কিন্তু ৯০ দশকের। ইভেন আজকে আমি যে বইটা নিয়ে আসছি এটাও কিন্তু ৯০ দশকের বই। হুম, আমার হুম। মার রিডিং লাইব্রেরি থেকে। আচ্ছা। তো তখন কিন্তু তারা আমাদের মতো এত অপশন পেত না যে আমি রিভিউ করলাম, আমার রিভিউ এর ১০-৫ মিনিট শুনে সে যে বইটা কিনলো। এরকম মিডিয়াহীন শুধুমাত্র বিটিভি কিংবা নিউজ পেপারের উপর বেসড করে দায়বদ্ধতা এড়িয়ে কিভাবে একটা লেখক বেস্ট সেলার হয়ে গেল? হুমায়ূন আহমেদ কি আজ থেকে ১০০ বছর পর রিলেভেন্ট থাকবে? থাকবে। তোমার মনে হয়? হ্যাঁ, সব থাকবে। বই বা সব ইমোশন এই সেই। আমার মার থেকে আমি হুমায়ূন আহমেদকে চিনলাম।
আমার থেকে আমার সন্তান হুমায়ুন আহমেদকে চিনবে। ওইটাই কিন্তু সবার ব্যক্তিগত জীবন ইয়ে থাকতে পারে। আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদ অনেকটা ইরিলেভেন্ট হয়ে যাবে ১০০ বছর পর। অনেক কিছু আছে বাতাসের বা তোমার লেখা যখন সংস্কারের আমি কাজ এখানে করে না, একটা কথা মানে বলি। আমি শেষ করি। ধরো হুমায়ুন আহমেদ লেখক তৈরি করেছে। আচ্ছা এই প্রশ্ন মানে এই প্রসঙ্গটা নিয়েই আসি। সলিমুল খানকে আমরা সবাই চিনি সলিমুল স্যার। উনি হচ্ছে যে একটা টক শোতে বলছিলেন যে বাংলাদেশের সর্বশেষ বড় লেখক হচ্ছে আহমেদ ছফা আরকি। বড় মানে সাহিত্যিক। আহমেদ ছফাকে উনি কেন বড় মানে সাহিত্যিক বলছে? আরেকজনের নাম যদি আমি তোমার সাথে নেই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনার কিন্তু লেখা খুবই কম। খুবই কম মানে খুবই কম। তারপরেও উনাকে বলছে যে উনি একজন বড় মাপের সাহিত্যিক। কেন? আহমেদ ছফা বা বিদ্যাসাগর এরা হচ্ছে যে এদের লেখা, এদের বই, এদের কথাতে সংস্কারের ব্যাপারটা আসছে বা এরা হচ্ছে নতুন মানে ওই যে ওই সময়ে দাঁড়িয়ে সমাজ যে প্রশ্নটা তাদেরকে করেছে তার উত্তর তারা দিয়েছে। তো এই জায়গাটাই হচ্ছে যে উনি বলেছে যে বাংলাদেশের সর্বশেষ বড় মাপের সাহিত্যিক হচ্ছে আহমেদ ছফা আরকি। তারপরে ইয়ে নাই। এই মতামত নিয়ে অবশ্যই অনেক কন্ট্রোভার্সি আছে, মতামত আছে বা সলিমুল্লাহ হক স্যার আসলে এখনকার কয়জনের বই উনি পড়েন সেটা নিয়ে অনেক কথাবার্তা অবশ্যই আছে। বাট এই ব্যাপারটাকে আসলে তুমি কেমন ভাবে দেখো? আমি এখন একটা কথা হুম, বলি। হুম। হুমায়ূন আহমেদকে শুধু আমরা এই অপেক্ষা কিংবা তার হিমু দিয়ে কিন্তু জাজ করতে পারি না। একদম আমার না। কাছে মনে হয় আমার রিডিং লাইফের অর্ধেক জাফর ইকবাল স্যারের বই পড়ে হুম, কাটছে হুম। এবং আমি তার সায়েন্স ফিকশন গুলো প্রচুর পড়তাম ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। কিন্তু আমি ১ম কলেজে উঠে খুব সম্ভবত হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন সমগ্রটা উপহার পাই। এবং তখন আমার কাছে মনে হইলো যে হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন নিয়ে কেন বাঙালিরা কথা বলে না? এই প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম আসলে। এবং হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন একটা মানুষকে এমনভাবে মোটিভেট করতে পারে কিংবা এটাকে কি বলে? যে মানুষকে টাচ করতে পারে সেটা তার অন্যান্য ওই যে এই হিমু কিংবা অন্যান্য হুম, চরিত্রগুলাও হুম। কিন্তু পারে না। তো হুমায়ূন আহমেদ এই সায়েন্স ফিকশন তাছাড়া আমার কাছে মনে হয় যে আমরা হুমায়ূন আহমেদ সায়েন্স ফিকশন অনেক আন্ডাররেটেড না? হ্যাঁ, মানে আমি যদি ধরো তোমাকে এখন আসলেই কম্পেয়ার করতে দেই আ যে তোমার কাছে ২ টা অপশন আছে। একটা হচ্ছে হুমায়ূন আহমেদ সায়েন্স ফিকশন, একটা জাফর ইকবাল সায়েন্স ফিকশন। তোমার কাছে হুমায়ূন কোনটা আহমেদ সেরা? সায়েন্স ফিকশন। এক্সাক্টলি মানে বাংলাদেশের মানুষ আমি হুমায়ূন আহমেদ সায়েন্স ১ম ফিকশন নিয়ে যখন কথা বলে না। বাংলাদেশের সায়েন্স ফিকশন বাদ দিয়ে গন্ডিপাড়ায় অন্য দেশের সায়েন্স ফিকশন হুম, হুম। পড়া শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো যে জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন গুলো ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে লিখা। বাট হুমায়ূন আহমেদের কিন্তু তা না। উনি নিজে যা কল্পনা করতেছে এবং সে যেটা ব্যাখ্যা করতে পারবে ঠিক সেটুকুই লিখতেছে। একদম। উনার সায়েন্স ফিকশন গুলো কিন্তু খুব ছোট, ছোট। হুম, হুম। মানে খুবই ২০০ ছোট। পেজও হয় না আমার ধারণা। বাট লিখাগুলো কিন্তু অন্য ধরনের। তো হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন হ্যাঁ, দেখো মতামত তো সবার আছেই। বাট হুমায়ূন আহমেদ তো আসলে এই জায়গাতে একটা লেখক দায়বদ্ধতার দিককে কোনভাবে বিচার করবে এটা কিন্তু তার উপর। অবশ্যই আ লেখকের নিজস্ব পছন্দ হ্যাঁ, সবকিছু তো আছে। আমি কিন্তু যে দায়বদ্ধতা আমি মনে করি আমার পালন করা উচিত হুম। সেটাই আমি করব। হয়তো আপনার কাছে মনে হতে পারে না যে এটা ওর তো অবশ্যই অন্যটাও নিজস্ব করা অনুভূতি উচিত। থাকা হ্যাঁ, দরকার। হয়তো আপনার দৃষ্টিতে আমার মনে হতে পারে যে আচ্ছা ওর তো এই কাজটা করা উচিত ছিল কিন্তু ও এটা এড়িয়ে গেল। কিন্তু এর মানে কিন্তু আমি দায়বদ্ধতা এড়িয়ে গেলাম না। কারণ তোমার আমি মনে হয় নাই? হ্যাঁ, আমার মনে হয়নি আমি করিনি। আমি কিন্তু তুমি মনে খেয়াল করবে কিনা আমি কিন্তু এই প্রশ্নটাই হুমায়ূন স্যারকে করতে চেয়েছিলাম যে আপনি কি ইচ্ছা করে এড়িয়ে গিয়েছিলেন নাকি আপনি অনুভব করেন নাই? আমার হ্যাঁ। আর কোনো প্রশ্ন নাই কিন্তু। এই প্রশ্নটাই ছিল যে আপনি ইচ্ছে আর করে আমার অনুভূতি কাছে এড়িয়ে গেছেন কেন কিনা? জানি মনে হয় যারা পত্রিকায় নিয়মিত লেখে হুম, হুম। তাদের একটা দায়ভার থাকেই যে হুমায়ূন আহমেদ স্যার কিন্তু পত্রিকায় লিখতেন। লিখতো কিন্তু সে কিন্তু কলাম হিসেবে লিখতো না। হুম। সে তার লেখাটা পত্রিকায় ছাপাতো। সেটা হোক গল্প, উপন্যাস এরকম যেটাই হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যারা পত্রিকার নিয়মিত সম্পাদনায় লিখে হুম, হুম। কিংবা আম আমার চারপাশে যেটা হচ্ছে সেটা নিয়ে প্রতিনিয়ত লেখে। তার মধ্যে একটা দায়ভার থাকে যে মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার। আচ্ছা ধরো আমরা যদি অপেক্ষাতে ফেরত আসি, অপেক্ষাতে আমরা শেষ করে আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা রিলেভেন্ট কথাবার্তা বলব। অপেক্ষা থেকে তো অপেক্ষা চলছে। আমাদের ছোট্ট সুপ্রভা গল্প থেকে মানে উপন্যাস থেকে হুমায়ূন আহমেদ। হ্যাঁ, এটা খুব আসলে প্রত্যেকটা পাঠক যখন এই জায়গাটা পড়ে মর্মান্তিক আলাদা একটা। মর্মান্তিক একটা হুম। ব্যাপার হয়। তারপর হচ্ছে যে আমরা দেখি যে মিতু যেটা খুব স্বাভাবিক আমাদের মধ্যবিত্তদের জীবনে যে কাজিনের প্রতি হ্যাঁ, প্রেমে পড়ার যে ব্যাপারটা। কিন্তু এখানেও কিন্তু হিমু মানে ইমন এত স্ট্রং মেন্টালিটি পরিচয় দিয়েছে। হুম, আসলে ইমনের যেই ফেজে ও একটা ধাক্কা খাইলো জীবনে, হুম, হুম। সেই ফেজ থেকে ও নিজেকে যখন বের করে এনে পড়াশোনা, নিজের জীবন দেখতেছে, ওখানে কিন্তু ওর প্রেম করার মতো বিলাসিতার যে সময়টা, এটা ওর নাই। ও ট্রু।
ও তখন একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে, একটা পরিবারের মা। আরেকটা জিনিস কাজ করে কিনা যে তোমার হচ্ছে যে আমি একে আশ্রিতা হিসেবে আমার মামার বাসায় আছি, আমি আমার মামার বাসায় থেকেই আবার হচ্ছে আমার মামাতো বোনের সাথে মানে ওই যে সম্পর্কটা স্থাপনে এই জায়গাটা বিবেকটা কাজ করতে দেয় হুমায়ুন আহমেদ ইমনকে আসলে। তারপর হচ্ছে আমরা যদি একদম শেষে আসি যে মৃত্যুর হচ্ছে যে বিয়ে ঠিক হচ্ছে এবং সেখানে আমার এখানে দাগাও আছে বইয়ে খুব সুন্দর কিছু লাইন, এই যে মৃত্যুর হচ্ছে বিয়ে ঠিক হচ্ছে কিন্তু ইমন হচ্ছে মানে ওই যে বিবেকটা কাজ করার জন্য ইমন হচ্ছে মৃত্যুর প্রতি ইয়াটা ফিলিংসটা দেখায় না। তো মৃত্যুর বিয়ে ঠিক হচ্ছে, মৃত্যু চিন্তা করতেছে যে ইমনের মানে আমার যতটা ইমনকে দরকার ইমনের তার চেয়ে বেশি আমাকে দরকার, কারণ তার কেউ নাই। এই যে ধরো আমার বুঝি না প্রেম ব্যাপারটা তো আমরা তো ফ্রয়েডের তত্ত্ব আবিষ্কার করতে পারবো না, বাট একটা জিনিস হচ্ছে মায়া কাজ করে মানে প্রেম জাগ্রত হয়। মায়াটা একটা অদৃশ্য বন্ধন। আমি কোনো কিছু দিয়ে এটাকে ডিফাইন করতে পারি না। হয়তো প্রেমটাকে আমি ডিফাইন করতে পারি যে ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল কিংবা আমরা একটা সাংসারিক জীবনে ছিলাম, আমাদের প্রেম ছিল, বাট মায়া জিনিসটা কিন্তু এরকম না। আমি জানি না আপনি হুমায়ুন আহমেদের প্রেমের উপন্যাস পড়েছেন নাকি? ওনার একটা ওখানে অবশ্যই পড়া হয় না, ওনার একটা প্রেমের উপন্যাস হুমায়ুন আহমেদের প্রেমের গল্প এরকম নামের একটা বই আছে যেখানে ছোট ছোট হচ্ছে কিছু গল্প। ওই গল্পে প্রেম জিনিসটাকে লেখক মায়া হিসেবে দেখায়, সেটা যে কোনো জিনিস হতে পারে এবং ওইখানের মেইন মোটোটাই হচ্ছে মায়া। তো হুমায়ুন আহমেদের প্রত্যেকটা বইয়ে প্রেমের পিছনে একটা করে কিন্তু মায়া থাকে। প্রেম কখনোই তাদের সফল হচ্ছে না, বা দুজনের প্রতি সম্মান এবং যে একটা টান এটা কিন্তু নষ্ট হচ্ছে না। মধ্যবিত্তদের বিশুদ্ধ প্রেমের কথা বলছো? মানে মধ্যবিত্তদের প্রেম, বাট প্রেমটা হচ্ছে তোমার হচ্ছে বইয়ের প্রেম, বইয়ের প্রেম, বিশুদ্ধ প্রেম না তো ভালো একটা শব্দ হচ্ছে বইয়ের প্রেম। আচ্ছা হ্যাঁ, তো মিতু ওই যে মায়া থেকে হয়তো বা ইমনের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করা, যখন আমরা দেখি যে মিতুর বিয়ে ঠিক হচ্ছে ওই সময় সুন্দর একটা ফেজ আছে এখানে। এই যে জামিলুর ওনার বাবার কথাটা খুব সুন্দর লাগে যেটা করা আছে। জামিলুর রহমান অবাক হয়ে দেখলেন তার মেয়ে কাঁদছে। তার কাছে হঠাৎ মনে হলো বাগান ভর্তি গোলাপ ফুলের দৃশ্যটি যেমন সুন্দর, তার মেয়ের চোখ ভর্তি জলের দৃশ্যটাও তেমনি সুন্দর। গাছের টবগুলো কেনার জন্য তাকে টাকা খরচ করতে হয়, কিন্তু মেয়ের চোখের জলের অপূর্ব দৃষ্টিটি দেখার জন্য তাকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। মায়ের নামবেদ আসলে মধ্যবিত্ত জীবনের এই জায়গাগুলোকে সুন্দর করছে, এই ছোট ছোট আবেগগুলোকে তুলে ধরো। আমি তখন একদম শেষে আসি যে ধরো তুমি যখন ক্লাস 9-এ না, তখন অপেক্ষা করো, ক্লাস 9-এ পড়ো, বইটা শেষ করতেছো, শেষে যখন তুমি গেলা, আমার পাঠক এখন মোটামুটি সবাই জানে শেষে কি হয়েছে না আছে, তারপর আমরা না বলি, শেষে যখন তুমি শেষ করলা, হাউ ওয়াজ দ্য ফিলিংস? এই বইয়ের শেষ অংশে বা হুমায়ুন আহমেদের প্রত্যেক বইয়ের শেষ অংশে সে একটা পরিবেশ সৃষ্টি করে, জ্যোৎস্না থাকবে, ঠান্ডা বাতাস থাকবে। এই জিনিসটা না পাঠকের মনে একটা এফেক্ট ফেলে, যে এনভায়রনমেন্ট পাঠকের মনে খুব বড় একটা এফেক্ট ফেলবে। এবং যখন একটা মানুষ ওই জিনিসটা অ্যাবজর্ভ করবে যে ঢাকা শহরে সন্ধ্যা হয়ে গেল, সোডিয়াম বাতি জ্বলতেছে, জ্যোৎস্না, বাতাস, এবং এই ফিলিংসগুলোর সাথে যখন একটা দুঃখবোধ আসবে কিংবা দুঃখবোধের শেষে হয়তো ভালো কিছু হলেও হতে পারে এরকম একটা এন্ডিং থাকবে, তখন নিজের চোখের পানি আটকে রাখা যায় না। এই বইটা পড়ে আমি কয়েক জায়গায় কান্না করছি। অনেক পাঠকই কাঁদছে। এটা খুব স্বাভাবিক, এবং এই বই পড়ে কেউ যদি কান্না না করে তাহলে তার মধ্যে কোনো ইমোশনস নাই। আপনারা যারা আছেন কারা বই পড়ে কান্নাকাটি করেনি আমাদেরকে জানাবেন, আমরা জাজ করবো ওনাদেরকে। তো হুমায়ুন আহমেদের অপেক্ষা বইয়ের অপেক্ষা, শেষ অপেক্ষা যেটা, এটা কেন গুরুত্বপূর্ণ বা কেন দামি আসলে তোমার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় কি, বা কেন রিলেভেন্ট? অপেক্ষা, প্রতীক্ষা, আকাঙ্ক্ষা এগুলো না লাইফের একটা পার্ট। যেরকম আমি আমার পার্সোনাল লাইফের একটা এক্সপিরিয়েন্স বলি, আমি আমার বাবা মার কাছে যেটা চাই সেটা আমি পাই, কিন্তু আমার বাবা আমাকে সবসময় একটা অপেক্ষায় রাখে যে তুমি এই রেজাল্টটা ভালো করো, তোমাকে এটা দিব। কিংবা যখন বাচ্চা ছিলাম তখন এই ছুটিটা আসলে আমাকে এই বইটা কিনে দেওয়া হবে, মানে আমার মার সাথে আমার একটা রিল থাকতো, প্রতি ছুটিতে আমি তাকে একটা লিস্ট দিব, আমাকে এই বইগুলো সে কিনে দিই। এখন তো আমি নিজেই বই কিনতে পারি। তো ওই যে আমার একটা অপেক্ষা থাকতো, এই অপেক্ষাটা কিন্তু আমার জন্য খুব সুখের থাকতো, যে আমার সামার ভ্যাকেশন আসবে, উইন্টার ভ্যাকেশন আসবে, আমি এই 10-15টা বই পাবো।
তো ওই হিসেবে এই বইয়ের যে অপেক্ষাটা, এই অপেক্ষাটা না থাকলে আমার মনে হয় সুরায়া কিন্তু লাইফে সার্ভাইভ করতে পারতো না। তো সার্ভাইভ করার জন্য অপেক্ষা, বইয়ের যে অপেক্ষা, যে একটা ভালো খবর আসতে পারে, হুট করে আমরা চিন্তা করবো যে আমরা প্রত্যেকটা খারাপ ফ্রেজের মধ্যেও চিন্তা করি আজকে না হোক কালকে ভালো দিনটা হয়তো আসবে। তো এই অপেক্ষাটা আমাদের লাইফের প্রত্যেকের লাইফে থাকে। তো এই অপেক্ষাটা যখন থাকে আমরা লাইফটাকে নেক্সট ডেতে কি হবে এই জিনিসটা চিন্তা করতে থাকি, এবং এই ছোট ছোট চিন্তা, অপেক্ষা, প্রতীক্ষা, আকাঙ্ক্ষা, এই সব কিছু মিলেই তখন আমরা জীবনে বেঁচে থাকার একটা কারণ খুঁজে পাই। সুরায়া যে একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে গেছে, সে কিন্তু চাইলে অনেক কিছু করে ফেলতে পারতো, এবং এরকম ক্যারেক্টারগুলোর জন্য সুইসাইড খুব নর্মাল একটা কেস। বাট লেখক কিন্তু তার মনের মধ্যে একটা আশা, একটা হোপ রাখছে যে তোমার হাজবেন্ড ফিরে আসলেও আসতে পারে। মানে আশা জিনিসটা খুব বড় একটা জিনিস। হোপের ব্যাপার যেটা বলছো, যে কলিং বেলটা কি সেই সুখবর? না না না, মানে এইখানের কলিং বেল যেটা, সেটা তো আমরা কেউ জানি না। এইটা কখনো সুখবর হতে পারে না। কেন? কলিং বেল যে চাপছে ওটা তার স্বামীও হতে পারে। সে 15 কিংবা 16 বছর আগের রাত, আমরা লজিকে যাব না, লজিক না, আমি একটা কথা বলি। 15 বছর আগে যখন রাত 1টার দিকে কলিং বেলটা বাজলো, তখনও কিন্তু সুরায়ার মনে আশা ছিল এই তার স্বামী আসলো, এবং আজকে রাতে কিংবা তার ছেলের বাসর রাতে যে তার হাজবেন্ড ফিরে আসবে, এরকম একটা চিন্তা যখন তার মনে ছিল, সে যখন কলিং বেল শুনলো তখনও তার মনে এই আশাটাই যে আমার হাজবেন্ড হয়তো ফিরে আসবে, এবং এই শেষ একটা হয়তো থাকে। হ্যাঁ, সেটাই তো বলতেছি আমি, তো প্রশ্নটা সেটাই ছিল যে এটা কি সেই হয়তো। আচ্ছা, কলিং বেলের এই জায়গাটাকে এমন ভাবে হুমায়ুন আহমেদ শেষ দিকে তুলে ধরেছে, যেটা আসলে পাঠককেও, মানে উনি পাঠকের উপর ছেড়ে দিছে যে তুমি কি চাও, সে ফিরে আসুক নাকি ফিরে আসুক না। এটা একটা জিনিস হয় না, যে আমরা যখন কোনো বই পড়ি, হ্যাঁ, তখন মনে হয় যে আশেপাশে ফ্রেন্ডরা আছে, তখন একটা বই পড়ছি, আশেপাশে কোনো ফ্রেন্ড পড়ে নাই। এই বইটা পড়ে কেউ চিন্তা করবে না শেষ পর্যন্ত যে তার হাজবেন্ড ফিরে আসছে, কারণ লেখক শেষে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলছে যে ওই এনভায়রনমেন্টে পাঠক ধরেই নিছে যে সে আর কোনোদিন ফিরবে না, হয়তোবা। এনিওয়ে, পাঠককে আসলে এটা পাঠকের সিদ্ধান্ত, সে কি ধরে নিবে। আমি তোমাকে প্রশ্ন করি কিছু, ধরো যে হুমায়ুন আহমেদের পছন্দের বইগুলো যদি বলি, কোনটা কোনটা তুমি লিস্টে রাখবা তোমার? আমার লিস্টে মেঘ বলেছে যাবো যাবো, মধ্যাহ্ন, জ্যোৎস্না জননীর গল্প। এই বইটা আমার খুবই পছন্দ, এবং এই বইয়ের লাস্টের অংশটা অনেক সময় আমি রিড করি শুধু লাস্টের অংশটা যেন আমার একটু ভাল লাগে। আর তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, এই বইটা আমার খুবই পছন্দ, এবং এই বইটা পড়ে আমার আফসোস হয় আমার কেন একটা বোন নাই। আর তাছাড়া হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশনগুলো আমার খুব পছন্দ, মানে আমি রিড করার মতো অপশন পেয়েছি। আর আর কি, গতানুগতিক হিমও আমার কখনোই পছন্দ না। এখন হচ্ছে যে ধরো একটু বলি যে যার পাঠক কখনো বই পড়ে নাই, তার জন্য কি হুমায়ুন আহমেদ গুড অপশন শুরু করার জন্য? হ্যাঁ, হুমায়ুন আহমেদ খুব সহজ সরল ভাষায় লিখে। আমি একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলি, অনেক লেখক পাঠক আছে যে হুমায়ুন আহমেদ পড়তে চায় না, কিন্তু তারা তারাশঙ্করের কবি বইটা পড়ে, এবং আমি জাজ করি না, বাট আমার কাছে তখন মনে হয় যে তোমার হুমায়ুন আহমেদের সরল ভাষা ভালো লাগলো না, সেখানে তুমি তারাশঙ্করের কবি বইয়ের সেই কাঠফাটা শব্দগুলো কিভাবে পড়লা। তো আমার কাছে মনে হয় হয়তোবা পাঠকের পছন্দ এটা যে অনুভূতি সব বলে না দিয়ে কিছু মানে নিজে থেকে নেওয়ার যে ব্যাপারটা, সেটা হয়তোবা। হুমায়ুন আহমেদের সব বই যে ভালো এই জিনিসটা আমি কখনোই বলি না, কিংবা একটা মাস্টারপিস থাকবে, সব বই কখনো মাস্টারপিস হবে না, এটাই নর্মাল। কিন্তু হুমায়ুন আহমেদ দিয়ে পাঠক পড়া শুরু করলে সে পড়ার একটা আগ্রহ পাবে। এই একটা বই পড়তে পড়তে শেষে কি হচ্ছে, এই জিনিসটা হুমায়ুন আহমেদ পাঠকের ভিতরে খুব সুন্দরভাবে জাগরণ করতে পারে। হুমায়ুন আহমেদ বাংলাদেশে যে 2-3 জন রাইটার আছে যারা পাঠক সৃষ্টি করেছে, তার মধ্যে হুমায়ুন আহমেদ একদম উপরে শ্রেণীতে থাকবে। সুতরাং আপনারা যারা হচ্ছে যে বই পড়া শুরু করতে চান বা বই চিন্তা করছে হুমায়ুন আহমেদের কোন বই পড়বো, অপেক্ষা তো অবশ্যই পড়বেন। সেই সাথে আমাদের অপেক্ষা হচ্ছে মাস্টারপিস টাইপ একটা বই, বাট এটা দিয়ে শুরু করতে হবে এরকম তো কোনো বাধা ধরে নিয়ম নাই, পড়তে পারে হুমায়ুন আহমেদ যে কোনো বই। তো আমরা আজকের মতো শেষ করছি।
আমাদের নেক্সট এপিসোডে আমরা আরও কোনো বই নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের এখানে ফিকশন, নন ফিকশন, বিজনেস, সেলফ হেল্প সব ধরনের বই থাকবে প্যাসিভ জার্নাল এই বুক পডকাস্টকে। থ্যাংক ইউ সো মাচ মাইশাকে আজকে Thank আমাদের you. সাথে থাকার জন্য, এবং আপনাদেরকেও ধন্যবাদ। টাটা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।